আমার ভাবি ছিলেন এক যুবতী মহিলা, তিনি আমার সাথে বাড়িতে একা থাকতেন, কিন্তু তার শরীর সবসময় ব্যথায় ভুগত। আমি প্রতি রাতে তার মালিশ করতাম, আর আমি জোরে জোরে মালিশও করতাম। কিন্তু এক রাতে আমার ভাবি গোসল করে এসে আমাকে তার কাছে ডেকে বললেন, তেল নিয়ে আসো দ্রুত, লাইট বন্ধ করো এবং কাজে লেগে যাও। আমি লাইট বন্ধ করতেই তিনি আমাকে তার দিকে টেনে নিলেন এবং তারপর তিনি সারারাত আমার সাথে এমন কিছু করলেন যা আমি কখনো ভাবিনি। আমার নাম জাদ, আমি তখন ২ বছরের ছিলাম। সেই দিনগুলোতে আমি বাড়িতে একা থাকতাম যখন আমার ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল, যাতে আমার একাকিত্ব দূর হয়। আমার ভাবির নাম ছিল শাবামার, আমি তাকে ভাবি না বলে শুধু শাবা বলেই ডাকতাম। তিনি প্রায়ই আমার ভাইয়ের অনুপস্থিতিতে বিষণ্ণ ও চিন্তিত দেখাতেন, অনেকবার আমি তাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি। আমার মনে হতো তিনি হাসান ভাইয়ের কথা ভাবছেন, যখনই তুমি চুপে চুপে কাঁদো। কিন্তু আমি তাকে এ বিষয়ে কখনো জিজ্ঞাসাও করিনি, না, শাবা নিজে থেকে এ কথা বলেনি। তিনি সারাদিন চুপচাপ বাড়ির কাজ করতেন, তারপর রাতে নিজের ঘরে নিজেকে বন্ধ করে রাখতেন এবং তার ঘর থেকে কান্নার শব্দ আসতে শুরু করত। আসলে হাসান তার বিয়ের ১ সপ্তাহ পরেই দুবাই চলে গিয়েছিলেন। একজন নতুন বধূর জন্য স্বামী ছাড়া সময় কাটানো খুব কঠিন, কিন্তু হাসান শুধু আমার জন্যই বিয়ে করেছিলেন কারণ আমি তখন বাড়িতে একা থাকতাম এবং বাড়ির দেখাশোনার জন্য একজন মহিলার প্রয়োজন ছিল। তাই হাসান ভাই শাবাকে আমার হাতে সোপর্দ করেছিলেন। এক রাতে আমি দেরি করে ঘুমানোর জন্য জেগেছিলাম, শাবা আমাকে তার ঘরে ডাকলেন। সেই অন্ধকার রাতে সেই অচেনা ভাবী আমার সাথে কি করেছিলেন তা ভেবে আমি দ্রুত শাবার ঘরে পৌঁছে গেলাম। কারণ হাসান চলে যাওয়ার সময় শাবার দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি তার পরে তার স্ত্রীর সব প্রয়োজনীয়তার খেয়াল রাখব। আমি হৃদয় ও প্রাণ দিয়ে শাবার সব প্রয়োজনীয়তার খেয়াল রেখেছিলাম, কারণ আমি হাসানের টাকায় আরাম করতাম এবং চাইতাম যে শাবা আমার কোনো অভিযোগ হাসানের কাছে না পৌঁছায়। হাসান যখনই ফিরে আসতে চাইতেন, আমরা কিছু খরচ করে তাকে ফিরতে বাধা দিতাম। এই কারণেই হাসান কখনো ফিরে আসার কথা ভাবতেও পারেননি। রাত ১:০০ বাজে শাবা আমাকে তার ঘরে ডাকল। আমি ভেবে পৌঁছালাম যে শাবা হয়তো কোনো জরুরি কাজে ডেকেছে। কিন্তু যখন আমি সেখানে পৌঁছালাম, তখন আমি অবাক হলাম কারণ শাবা তার বিছানায় শুয়েছিল। আমি ঘাবড়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে গেলাম এবং তাকে ডাকলাম, হ্যাঁ ভাবি, কাজ আছে। আমি ভেবেছিলাম যখন আমি তাকে ডাকব সে উঠে বসবে। কিন্তু আমার আওয়াজ শুনে সে বলল, জাদ, ভিতরে আসো। আমার তোমার সাথে কিছু জরুরি কাজ আছে। সে তখনও বিছানায় মুখ নিচু করে শুয়েছিল। আমি ঘরে ঢুকলাম, কিন্তু আমার চোখ নিচু ছিল। আমি একটু লাজুক ছেলে ছিলাম এবং এটা প্রথমবার যখন আমি কোনো মহিলাকে এভাবে দেখছি। শাবা তার মাথা আমার দিকে ঘুরাল এবং আমার দিকে তাকাল। তারপর আমার নিচু চোখ দেখে সে বলল, জাদ, এতে লজ্জা করার কিছু নেই। তুমি এই বাড়িতে আমার একমাত্র ভরসা। ভালোমন্দে আমার সঙ্গী হও। আমার স্বামী বিদেশে আছে, কিন্তু তুমি সব সময় আমার সাথে আছো। তুমি আমার দেখাশোনা করো। তাই আমি তোমাকে ফোন করেছিলাম এই ভেবে যে এই কঠিন সময়ে তুমি আমার পাশে থাকবে। আমি শাবার কথায় বিভ্রান্ত হয়ে তার দিকে তাকালাম। সে বলল, আমার মাথায় খুব ব্যথা হচ্ছে। তুমি কি আমার জন্য এটা করবে? তোমার ভাই আমাকে বলেছিল যে তুমি খুব ভালো মালিশ করো এবং তুমি তার মাথা ব্যথা মুহূর্তে ঠিক করে দিতে। শাবার কথা শুনে আমি হাসলাম, কারণ এটা সত্য যে যখন আমার ভাই এখানে ছিল সে সবসময় আমাকেই তার মাথার মালিশ করাত। কিন্তু সে তো ভাই ছিল। আমি আমার ভাবির মালিশ কিভাবে করতে পারি? শাবা আমার পরীক্ষা নিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি ভাবছিলাম শাবা কেমন মহিলা যে তাকে মালিশ করাতেও লজ্জা পায় না, যদিও এটা ঠিকও নয়। যদি কোনো মহিলার জন্য কোনো পুরুষের কাছ থেকে মালিশ করানোর আরেকটি সুযোগ থাকত, এবং সেটাও যদি তার দেবর হতো, তাহলে আমি স্পষ্ট ভাষায় না বলেই শুধু না করতাম না, বরং শাবাকে মিথ্যা বলেও দিতাম। কিন্তু সেই সময় আমি তার অঙ্গের সৌন্দর্যে মগ্ন ছিলাম, তাই আমার সাহস হচ্ছিল না যে আমি শাবার সামনে কিছু বলি বা তাকে না বলি। শাবা আমাকে ইশারায় ড্রেসিং টেবিলে রাখা তেলের বোতল দেখিয়ে বলল, এটা খুব ভালো তেল। তুমি এটা দিয়ে আমার মাথার মালিশ করে দাও। এটা বলতে বলতে তার চোখে পানি চলে এল এবং আমার মনে হলো হয়তো তার খুব ব্যথা হচ্ছে। আমার আচরণের দ্বিধা ছিল, কিন্তু আমি শাবাকে না বলতে পারছিলাম না। আমি তেলের বোতল নিলাম এবং বিছানায় তার পাশে বসে গেলাম। ধীরে ধীরে আমি তার মাথায় তেল দিলাম এবং মালিশ করতে লাগলাম। যদিও আমি আমার চোখ নিচু করে রেখেছিলাম এবং নিজেকে কোনো রকম অনুভূতি থেকে দূরে রাখার চেষ্টা করছিলাম। শাবার মাথায় তেল দিতে গিয়ে আমার হাত খুব কাঁপছিল। আমি আজ পর্যন্ত শাবার অনেক কাজে সাহায্য করেছি, কিন্তু শাবা আমাকে এমন কিছু কখনো চায়নি।
যখন আমি তেল দিচ্ছিলাম, ঘর সাবার অদ্ভুত আওয়াজে গুঞ্জন করতে লাগল, মনে হচ্ছিল যেন সে কিছুটা স্বস্তি পাচ্ছে। সাবা আর আমার দিকে তাকাল না এবং আমি তার মুখের দিকে তাকাইনি। আমার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। আমি এই অবস্থা থেকে বের হতে পারছিলাম না, কিন্তু আমাকে যা করতে বাধ্য করা হয়েছিল। যদি আমি সাবাকে না বলতাম এবং আমার ভাই জানতে পারত যে আমি সাবার কোনো আদেশ মানিনি, তাহলে আমার পকেট মানি বন্ধ হয়ে যেত। কিন্তু আজ সাবার আমার প্রতি অনুগ্রহ কিছু অন্যরকম ছিল। সাবা আমাকে কোনো জিনিস থেকে বিরত রাখত না। আমি বিনা দ্বিধায় সাবার কাছ থেকে আরও টাকা চাইতাম এবং সে অ্যাডভান্সেও চাইত না। অনেকক্ষণ ধরে আমি সাবার মাথার মালিশ করলাম এবং ঘর সাবার আওয়াজে গুঞ্জন করতে থাকল। তারপর সম্ভবত সাবা ঘুমিয়ে পড়েছিল, কারণ তার আওয়াজ আসা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি উঠে তার ঘর থেকে বেরিয়ে এলাম। আমার হৃদয় অদ্ভুতভাবে ধড়ফড় করছিল। প্রথমবার আমি কোনো মহিলার নিকটতা অনুভব করেছিলাম এবং তারপর আমার ভেতরে একটা আগুন জ্বলে উঠেছিল। সাবার পোশাক এবং তার সুন্দর রং আমাকে অদ্ভুতভাবে মোহিত করেছিল। তারপর যখনই আমার মনে হলো যে সে আমার ভাইয়ের স্ত্রী, তখন আমি তওবা করলাম এবং ভাবলাম যে এখন থেকে আমি রাতে সাবার ঘরে যাব না। পরের দিন সকালে সাবা পুরোপুরি দোপাট্টায় সেজেছিল এবং আমার জন্য নাস্তা বানাচ্ছিল। তারপর সে নাস্তা আমার সামনে রাখল এবং আমাকে ধন্যবাদ দিয়ে বলল, জাদ, তুমি আমার সব ব্যথা দূর করে দিয়েছ। আমি তোমার কৃতজ্ঞ। ও সাবার কথা শুনে আমি লজ্জা পেলাম এবং সে বলল, আসলে তুমি সারা দিন একাই বাড়ির কাজ করো, তাই তুমি খুব ক্লান্ত হয়ে পড়ো। আমি তোমার কাজে সাহায্য করার চেষ্টা করব, অথবা তুমি কোনো কর্মচারীও রাখতে পারো। আমার কথা শুনে সাবা বলতে লাগল, আমার ক্লান্তি কখনো কমবে না। যেদিন হাসান আসবে তখন আমি সাবার কথার অর্থ বুঝতে পারিনি, কিন্তু সে রান্নাঘরে ফিরে গিয়েছিল। আমার কলেজে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কিন্তু সারাদিন সাবা আমার মাথায় ঘুরছিল। দুপুরে যখন আমি বাড়ি ফিরলাম, আপাও বাড়ি এসে গিয়েছিল। আমি ভেবেছিলাম কোনোভাবে তাকে সাবার মেসাজের কথা বলার সুযোগ দেব, কিন্তু সাবা আর আপা পরস্পরের সাথে কথা বলতে এত ব্যস্ত ছিল যে তারা আমার দিকে তেমন মনোযোগী দেয়নি। সাবা আর আপা ভালো বন্ধু হয়ে গিয়েছিল, আর আপা সাবাকে সবার উপরে স্থান দিত। কিছুক্ষণ পর আপা চলে গেল এই বলে যে তার স্বামী কাজ থেকে ফিরছে, আর আমি তাকে মেসাজের কথা বলতে পারলাম না। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম সাবা কাপড় ধুচ্ছে আর খুব কষ্ট করে কাপড়ের বালতি নিয়ে ছাদে উঠছে। এটা দেখে আমার খুব লজ্জা হচ্ছিল যে সব কাপড় আমার, আর আমার জন্যই তাকে এত কষ্ট করে ছাদে উঠতে হচ্ছে। আমি তাড়াতাড়ি সাবাকে ডাকলাম আর তার হাত থেকে বালতি নিলাম। সাবার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল, কারণ গরম খুব বেশি ছিল, আর কিছু কাপড় পরতে পরতে তার নিজের কাপড়ও হালকা হয়ে গিয়েছিল। আমি সাবার কাছ থেকে বালতি কেড়ে নিয়ে ছাদে উঠলাম, তারপর তার সাথে সব কাপড় দড়িতে মেললাম আর আমরা নিচে নেমে এলাম। সাবা অদ্ভুতভাবে হাঁটছিল, যেন তার খুব ব্যথা করছে। আমি নিজেই সাবাকে বললাম, তুমি যদি বলো তাহলে ডাক্তারের কাছে যাই, আমার মনে হচ্ছে তোমার মাথায় খুব ব্যথা হচ্ছে। আমার কথা শুনে সে বিষণ্ণভাবে হাসল আর বলল, এটা আমার ভুলের ফল। সাবার কথা শুনে আমি তার দিকে তাকালাম, তখন সে বলল, চিন্তা করো না, আমি শিগগিরই ঠিক হয়ে যাব। তারপর সে তার ঘরে চলে গেল। গত কয়েকদিন ধরে সাবা যা বলছিল তা আমার বোঝার বাইরে ছিল। সে আমার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কখনো কখনো মনে হচ্ছিল সে কিছু লুকানোর চেষ্টা করছে। দুপুর গড়িয়ে গেল আর গরম কমে গেল। আমার চায়ের প্রয়োজন মনে হল। আমি সাবাকে চা চাইলাম। আমি তার ঘরের কাছে গেলাম, তখনই ভেতর থেকে সাবার কান্নার আওয়াজ শুনতে পেলাম। সে কাঁদতে কাঁদতে কাউকে বলছিল, এসব তোমার কারণেই হয়েছে, আজ আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। যদি আমি তোমার কথায় পড়ে নিজেকে নষ্ট করে ফেলেছি, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। সাবার কথা শুনে আমি দরজার কাছে দাঁড়িয়ে গেলাম। আমি জানি না সে কাকে বলছিল, তবে নিশ্চয়ই সে যে কেউই হোক না কেন, সে ভাই নয়। আমি সাবার কথার অর্থ বুঝতে পারলাম। যখন এটা শুনলাম, তখন আমার গা শিউরে উঠল। সাবার মাথাব্যথার কারণ কি এটাই? সে কি অন্য কারো সাথে ভুলভাবে এগিয়ে যাওয়ার কথা ভাবছিল? আমার কান থেকে ধোঁয়া বেরোতে লাগল। আমি বুঝতে পারছিলাম না এ কথা কাকে বলবো। না ভেবেই আমি হাসানকে ফোন করলাম। আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম সে কেন আসেনি। আমার ভাই জিজ্ঞেস করতে লাগল, সব ঠিক তো? এখন আমি তাকে তার স্ত্রীর কাজকর্ম সম্পর্কে কি বলবো? আমি শুধু এতটুকু বললাম, তোমার মনে পড়ে, পারলে ফিরে এসো। কিছুক্ষণ পর আমার ভাই ফোন রেখে দিল আর আমি আবার গভীর চিন্তায় ডুবে গেলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব।
আর তারপর সেই রাতে সাবা আমাকে তার ঘরে ডাকল। যখন আমি তার ঘরে পৌঁছলাম সে আবার শুয়েছিল আর মাথার ম্যাসাজ করতে বলল। আমি চুপ করে বোতল ধরলাম আর দৃষ্টি ফিরিয়ে নিলাম। আমি তার মাথা ম্যাসাজ করছিলাম আর ভাবছিলাম সে আমার কাছ থেকে এমন ম্যাসাজ কিভাবে পাচ্ছে। আমার মনে হলো যখন আমি কলেজে যাই তখন আমার অনুপস্থিতিতে কেউ বাড়িতে আসে। পরের দিন আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরলাম, তখন দেখলাম কিন্তু আশ্চর্য হলাম যে বাড়ির দরজা বন্ধ ছিল আর সাবা বাড়িতে ছিল না। আমি লুকিয়ে রইলাম আর বাড়ি থেকে দূরে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পর সাবা বাড়ি ফিরল, তখন তার ঘাম হচ্ছিল। সে নেশা ছিল। তারপর সে বাড়ির দরজা খুলল আর ভেতরে চলে গেল। আমি তাড়াতাড়ি ভেতরে গেলাম আর সাবাকে জিজ্ঞেস করতে লাগলাম সে সারাদিন কি করল। সাবা আমাকে বাড়ির কাজকর্মের কথা বলল, কিন্তু এটা বলল না যে সে বাইরে কেন গিয়েছিল। এখন আমি নিশ্চিত হলাম যে সে নিশ্চয়ই কিছু ভুল করছে। আমি সারাদিন এইরকম অস্থিরতায় কাটাচ্ছিলাম। আমি সাবার সত্যি কথা জানতে চাচ্ছিলাম। আর তারপর রাতে সাবা আমাকে আবার ঘরে ডাকল। আমি জানতাম সে আমার কাছ থেকে ম্যাসাজ করাতে চায়, কিন্তু আমার মন এটা মেনে নিতে রাজি হচ্ছিল না। কিন্তু সত্যি কথা হলো তার মাথায় সত্যিই খুব ব্যথা হচ্ছিল। তার আওয়াজ শুনে আমি তার ঘরে গেলাম। সাবা আমাকে অনেক অদ্ভুত কথা বলল, যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে বলল, আগে লাইট বন্ধ করো। এটা প্রথমবার ছিল যখন সাবা আমাকে অন্ধকার করতে বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লাইট কেন বন্ধ করব? কিন্তু সে রহস্যময় আচরণ করতে লাগল। তারপর কি বারে বারে বলার পর আমি লাইট বন্ধ করে দিলাম এবং যেই আমি তার ম্যাসাজ করার জন্য তার পাশে বসলাম, সাবা আমার হাত ধরে ফেল। আমি তার এই হঠাৎ কাজে হতভম্ব হয়ে গেলাম এবং আমার খুব রাগও হচ্ছিল। সে তার সব সীমা অতিক্রম করে যাচ্ছিল। আমি রেগে বললাম, তুমি কি করছো? সে বলল, আমি তোমার সাথে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কিন্তু আমার এত সাহস নেই যে আমি তোমার সাথে আলোতে কথা বলতে পারি। তাই আমি তোমাকে অন্ধকার করতে বলেছিলাম। কি সাবার কণ্ঠে কাঁপুনি ছিল। এরপর সাবা আমার হাত ধরে ফেল এবং আমাকে তার গল্প শোনাল। এটি শুনে আমার রোমাঞ্চিত হয়ে গেল। সাবা বলল, আমি ছেলেদের খুব পছন্দ করতাম, কিন্তু কেউই আমার সাথে যোগাযোগ করত না। তাই একাকিত্বের জীবন আমাকে পীড়া দিতে শুরু করল। পরে অনেক কষ্টে একজন আমার জীবনে এল যে আমাকে ভালোবাসা দেখাল এবং আমি আমার বেতন তার উপর খরচ করা শুরু করলাম। যখনই সে টাকা চাইত আমি তাকে যতটা চাইত ততটা দিয়ে দিতাম। কিন্তু যখন আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিলাম সে তা প্রত্যাখ্যান করল এবং বলল যে আমি এখন বুড়ো হয়ে গেছি এবং সে আমার সাথে বিয়ে করতে চায় না। সে একটি যুবতী মেয়ের সঙ্গ পেয়ে গেছে কারণ সে অনেক উন্নতি করেছিল। আমার কারণে সে একটি ছোট ব্যবসাও গড়ে তুলেছিল এবং যখন তার কাছে সব কিছু হয়ে গেল তখন তার আর আমার প্রয়োজন রইল না। কিন্তু এত দীর্ঘ সময় ধরে একাধিক চাকরি করার কারণে আমার শরীর আমাকে ছেড়ে দিয়েছিল। প্রতি 2 বা 3 দিন পর আমার পিঠে ব্যথা হতো এবং মাঝে মাঝে মাথা ব্যথাও হতো। আমি ভেঙে পড়েছিলাম এবং ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলাম। পরে যখন তোমার ভাইয়ের সাথে বিয়ের প্রস্তাব এল, আমার বাবা মা আমাকে বাধ্য করল এবং আমার বিয়ে হয়ে গেল এবং আমি এখানে চলে এলাম। কিন্তু আমি সব সময় আফসোস করতাম যে আমি এমন একজন মানুষের পিছনে নিজেকে নষ্ট করলাম যে কখনোই আমার ছিল না। না আমার ভাইবোনেরা আমার মূল্য দিল, না আমার ভালোবাসার। এবং তারপর আমার সাথে আরও বড় অবিচার হলো যখন আমি জানতে পারলাম যে তোমার ভাই দুবাইতে বিয়ে করেছে। তোমার ভাই কিছুদিন আগে আমাকে ফোন করে জানাল যে সে সেখানে বিয়ে করেছে এবং এই বিয়ে সে শুধু তোমার এবং তার পরিবারের জন্য করেছে। এটি শুনে আমি সম্পূর্ণ পাগল হয়ে গেলাম। আমার পুরো মনোযোগ ছিল এই যে আমি সারা জীবন অন্যদের সেবা করার পরেও কিছু অর্জন করতে পারিনি। এমন চিন্তায় ডুবে থাকা অবস্থায় একদিন আমি কাপড় ধুতে ধুতে ছাদ থেকে পড়ে গেলাম। এতে আমার পিঠ এবং মাথায় ব্যথা আবার শুরু হল। আমি খুব অসহায় হয়ে গেলাম এবং তোমাকে ম্যাসাজ করতে বলতে লাগলাম এবং তারপর তুমি ম্যাসাজ করা শুরু করলে। আমি নিজেও এমন করতে লজ্জা পাচ্ছিলাম, কিন্তু আমি আর কি করতে পারতাম? তোমা ছাড়া আমার আর কেউ ছিল না। গতকাল আমি আমার বাড়িতে গিয়েছিলাম। আমি আমার মাকে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বললাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কতদিন এমনভাবে থাকব। কিন্তু আমার মা আমার হাত ধরে বলল, তোমার স্বামীর বাড়ি ছেড়ে ফিরে আসো না, কারণ এখানেও তোমার জন্য কিছু রাখা হয়নি। আমার ননদ চায় না যে আমি এমন করি। আমি এমন করব এটি শুনে আমি আরও ভেঙে পড়লাম এবং বাড়ি ফিরে এলাম। আমি বুঝতে পারলাম যে আমার জীবনে এখন আর কিছুই বাকি নেই। তাই আজ আমি তোমাকে এই সব বলছি,
কারণ আমি তোমার কাছে মেসাজ করাতে লজ্জা পাচ্ছি এবং আজ না হলেও কাল তোমাকে জানতেই হবে যে তোমার ভাইজের বিয়ে হয়ে গেছে এবং এখন সে আর ফিরে আসবে না। তাই আমি ভেবেছি যে আমি তোমাকে আমার সম্পর্কে পুরো সত্য বলে দেব। খেয়ে কথা বলে সাবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ধন্যবাদ। সাবা ঘরের লাইট বন্ধ করে দিয়েছিল। আমরা কতক্ষণ ধরে চুপচাপ কাঁদছিলাম। আমার খুব দুঃখ হল যে আমার ভাই সাবার সাথে এত খারাপ আচরণ করেছিল। সে আগেই তার সাথে খুব খারাপ আচরণ করেছিল এবং এখন তার ভাই তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কোথাও না কোথাও আমরা ভাইয়েরাও দোষী ছিলাম। আমরা হাসানকে কখনো ফিরে আসতে দিইনি। তার বয়স বাড়ছিল। সে কতদিন ধরে একা ছিল। তাই সে বিদেশে একটি মেয়েকে বিয়ে করেছে। অনেক সময় পর সাবা কথা বলা শুরু করল। আমি আমার পুরো জীবন এই বাড়িতেই কাটাব। আমি তোমার সেবাও করব এবং বাড়ির যত্ন নেব। শুধু আমাকে কখনো এই বাড়ি ছেড়ে যেতে বলো না। তোমার ভাই কখনো ফিরে আসবে না এবং আমি এই নিয়েই থাকতে চাই। আমার ভয় যে একদিন তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি সাবাকে বললাম যে এটি সম্ভব নয়। আমি তোমাকে কখনো এখান থেকে যেতে বলবো না। যেভাবে তুমি এই বাড়ি সামলেছ কেউ তা পারে না। কিন্তু তোমার একাকী জীবন ছোট হয়ে যাবে। আমি চাই যে তুমি তোমার ভাইয়ের থেকে তালাক নিয়ে আমাকে বিয়ে কর। সাবা আমার কথা শুনে হতবাক হয়ে গেল। আমি উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। আমি সাবাকে বললাম যে তোমাকেও আনন্দের অধিকার আছে না। আমার পড়াশোনা শেষ হতে চলেছে না। আমি কাজ দ্রুত শেষ করে ফেলব। তখন পর্যন্ত আপনার অপেক্ষার সময় শেষ হয়ে যাবে এবং তারপর আমরা একটি নতুন জীবন শুরু করব না। আপনি এবং আপনার লোকেরা ভালো বন্ধু। এখন আপা সত্য জানতে পারবে তখন সে অস্বীকার করবে না। সাবা বলল, আমি তোমার থেকে অনেক বড় লোকেরা কথা তৈরি করবেন। দুনিয়া কি বলবে না আমি আমার বিদেশি স্বামীকে প্রতারণা করেছি এবং আমার দেবরকে বিয়ে করেছি না। আমি সাবাকে জিজ্ঞাসা করলাম, এই দুনিয়া তোমাকে কি দিয়েছে যে এখন দুনিয়া নিও ভাবছ? না আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই না। আমার কথা শুনে সাবা কেঁদে উঠল না। আমি তখনই আপাকে ফোন করলাম এবং তাকে পুরো ঘটনা বললাম না। আপনি খুব লাজুকও ছিলেন। তিনি সাবার কাছে ক্ষমাও চাইলেন এবং তারপর সাবা এহসান ভাইকে তালাক দিলেন এবং কিছুদিনের মধ্যেই সাবা এবং আমার বিয়ে হয়ে গেলেন। সাবা আমার সাথে খুব খুশি না। আমি বয়সে ছোট ছিলাম না কিন্তু আমি আমার ভাগ্যকে সম্পূর্ণরূপে পূরণ করতে সক্ষম ছিলাম না। আমাদের সম্পর্কের জন্য খুব ভালো